প্রিয় অষ্টম শ্রেণীর বাচ্চা কাচ্চা বা কাচ্চা বাচ্চা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় যেটির নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। যেহেতু পৃথিবী এবং মহাকর্ষ চ্যাপ্টার, এইটা কঠিন ভেবে তোমরা অনেকেই কি করো বলো তো, এড়িয়ে যাও। কিন্তু এটি এড়ানোর ফল হিসেবে তোমরা যেটা দেখো, পরবর্তীতে যখন তোমরা ক্লাস 9-এ উঠো কিংবা পরবর্তীতে যখন তোমরা সায়েন্স নাও, তখন যেটা হয় সেটা হচ্ছে তুমি কখনোই আর না এটার সাথে কোপ আপ করতে পারো না বা ইউজ টু হয়ে উঠতে পারো না। তার কারণ হচ্ছে তোমার কাছে কঠিন লাগে। এই কঠিন লাগার কারণ হচ্ছে তুমি এইটে ফাঁকি দিয়েছিলা। যেহেতু তুমি এইটে ফাঁকি দিয়েছো, তারই পরিপ্রেক্ষিতে তুমি যে কিন্তু ওখানে ভুক্তভোগী হচ্ছ। তাহলে তুমি যদি এখনই এই পৃথিবী এবং মহাকর্ষ সম্পর্কিত সকল ঝামেলা শেষ করে ফেলো, তোমার কিন্তু পুরো সামনের যে জার্নিটা আছে পৃথিবী মহাকর্ষ নিয়ে ফিজিক্সে, তোমার সম্পূর্ণরূপে কি হয়ে যাবে বলো তো, ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা এমন একটা শ্রেণীতে আছো এখন, এই শ্রেণীটাকে না বলতে পারা যায় যে খুব বাচ্চা, না বলতে পারা যায় যে খুব ম্যাচিওর। তার মানে ঠিক মাঝামাঝি একটা অবস্থানে আছো, যেখান থেকে তুমি ক্লাস 9-এ উঠলে একটা নতুন ভাবে পড়ালেখার সাথে পরিচিত হবা। তুমি গ্রুপ সাবজেক্ট পেয়ে যাবা, সায়েন্স আর্টস কমার্স পেয়ে যাবা। তো তখন তোমার কাছে কিন্তু পড়ালেখাটা আবার নতুন করে ধরা দেবে। যেহেতু নতুন করে ধরা দেবে, সো সেই ধরাটা যাতে ঠিক মতোই ধরা দেয়, তার জন্য তোমার কি করা উচিত, প্রপারলি এখন থেকে প্রস্তুতিটা সম্পন্ন করে রাখা উচিত। আজকে আমরা অদ্যপন্ত পড়ব এই চ্যাপ্টারটির এবং সকল বেসিক্স যেটা আছে সকল বেসিক্স ক্লিয়ার করব। এবং সাথে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে বলে দেব কি কি পড়তে হবে, কি কি পড়লে তুমি অবশ্যই কমন পাবা, তোমার ক্লাসটি কেন করা উচিত। আমি যদি বলি তোমার ক্লাসটি কেন করা উচিত, তোমার ক্লাসটি করা উচিত এই কারণে, আমি তোমাকে এখান থেকে 0 থেকে একদম 0 থেকে তোমাকে সর্বোচ্চটা বোঝাবো। যেহেতু 0 থেকে বোঝাবো, তার মানে একটা বলতে পারো এই চ্যাপ্টারের একটা ফাউন্ডেশন ক্লাস কিন্তু আজকের ক্লাসটি হতে চলেছে। এবং এই ক্লাস শেষে তুমি এই চ্যাপ্টারটার উপরে পুরা মাস্টার হয়ে যাবা। যেহেতু পুরা মাস্টার হয়ে যাবা, সো সাথে থাকো, পড়তে থাকো, অবশ্যই ক্লাস বেলের সাথে থাকতে হবে। তো চলো আমরা শুরু করি। অষ্টম শ্রেণী বিজ্ঞান, পৃথিবী এবং মহাকর্ষ যে চ্যাপ্টারটি, সেইটা ঠিক আছে। এখন তোমাকে আমি যদি বলি, এখানে আমি কিছু ম্যাথ আগের থেকে সর্ট করে রেখে দিয়েছি যেটা আমি পরবর্তীতে করাবো। তো চলো এখন একটু বেসিক্সটা নিয়ে আলোচনা করি প্রথমে। ঠিক আছে, একটু বেসিক নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, সবার প্রথমে আসো কি আছে চ্যাপ্টারটির নাম, পৃথিবী এবং মহাকর্ষ। উপরে তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে পৃথিবী ও মহাকর্ষ। তো ভালো কথা, পৃথিবী ও মহাকর্ষ যেহেতু আছে এখানে, সো মহাকর্ষ শব্দের অর্থ কি? মহাকর্ষ শব্দের অর্থ হচ্ছে, আমি যদি একটু লিখি যে মহাকর্ষ শব্দের অর্থ হচ্ছে, এই যে পৃথিবীর প্রতিটি বস্তুদ্বয়, পৃথিবীর প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। তার মানে তুমি বুঝতে পারছো যে এই যে পৃথিবী আছে বা যেই পৃথিবীতে আমরা আছি,
এই পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর ভিতরে যদি আকর্ষণের সৃষ্টি হয় সেটাকে বলা হবে কি? মহাকর্ষ। ঠিক আছে, এখন এই যে মহাকর্ষ, এই মহাকর্ষর ফিল্ডটা আসলে আরো ব্যাপকভাবে দিয়েছে কিন্তু নিউটন সাহেব। নিউটন সাহেব একদিন আপেল গাছের নিচে বসেছিল এবং এবং চিন্তা করছিল, বিজ্ঞান নিয়ে চিন্তা করছিল। তখনই ওপর থেকে কি পড়েছে, তার মাথার উপরে একটা আপেল পড়েছে। তার মানে আপেল পড়ার পরবর্তীতে তার মাথায় আসলো, কি রে ভাই, পৃথিবীটা তো গোলাকার, বা আমি বলতে পারি পৃথিবীটা তো এইরকম, তাই না? তাহলে আমি তো আছি এই উপরের পৃষ্ঠে, এখন আমার মাথায় আমি যদি এরকম থাকি, গাছগুলিও এখানে এরকম ভাবে সোজাভাবে আছে। এখন যদি পড়তেই হতো, দেখো চিন্তা করে দেখো, এটা কি স্থির আছে এক জায়গায়? কমপ্লিটলি না, এটা কিন্তু ঘুরছে। এটা কিন্তু কি সার্কুলার মোশনে ঘুরছে। পৃথিবী তার নিজের অ্যাক্সিসে কি করছে? ঘুরছে। তার মানে সে তখন চিন্তা করছে যে কি রে, যদি ঘুরেই থাকে তাহলে তো এই যে আপেলটা, এটা তো এদিক দিয়ে পড়ে গ্যালাক্সিতে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার মাথায় পড়লো কেন? বুঝছো মানে চিন্তার লেভেলটা কোথায়? আমাদের মাথায় পড়লে মাথা দোলতে দোলতে হয়তো চলে যাইতাম ওই জায়গা থেকে, কিন্তু সে চিন্তা করছে যে আচ্ছা আমার মাথায় যে পড়লো এটার কারণটা কি? কোনো তো একটা কারণ অবশ্যই আছে। সো সে খুঁজতে 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 আবিষ্কার করলো তার বিখ্যাত নিউটনের মহাকর্ষ সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এক্সপেক্ট করছি এতক্ষণে তোমরা যারা ক্লাসটি দেখছো তোমরা কিন্তু মহাকর্ষ কি এটা বুঝে ফেলেছো। এখন চলো সামনে যদি আমরা আগাই, এখন নিউটন সাহেব মহাকর্ষ সূত্রতে কি বলছে আসলে? নিউটন সাহেব মহাকর্ষ সূত্রতে বলছে যে এই পৃথিবীর, এই মহাবিশ্বের, পৃথিবীর না, এই মহাবিশ্বের, আমি সূত্রটা স্টেট করছি, আমি মুখে বলে দিতে পারতাম কিন্তু লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝো এবং আমিও পরবর্তীতে দাগিয়ে বোঝাবো। দেখো, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, যেটা মহাকর্ষ আমরা জানি, তাই না? এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল এদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা হচ্ছে সম্পূর্ণ কি নিউটনের মহাকর্ষ সূত্র, তাই না? নিউটন সাহেবের কি মহাকর্ষ
মহাকর্ষ সূত্র। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন আসো, এইটা তো বাংলা একটা স্টেটমেন্ট, কিন্তু এখান থেকে ম্যাথমেটিক্স ডেভেলপটা হবে কিভাবে? তো চলো আমরা এখান থেকে ম্যাথমেটিক্সটা যদি ডেভেলপ করি, তাহলে তুমি দেখতে পারবা যে এখানে কিছু কিছু হিন্ট কিন্তু দেওয়া আছে। যেমন বলছে যে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, মানে মহাকর্ষ। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এটা কিন্তু একটা। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক যেহেতু বলছে, তার মানে তোমার বুঝতে হবে এখানে বলতে চাচ্ছে প্রথম শর্ত কি? প্রথম শর্ত এখানে বলতে চাচ্ছে এফ সমানুপাতিক ভরের গুণফলের। আচ্ছা, এটা এখান থেকে এভাবে না লিখে তোমাকে আগে চিত্রটা আঁকাই। চিত্রটা আঁকলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে বলছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, একটা বস্তুকণা, বস্তুকণা বুঝো কিন্তু দুইটার কথা বলছে, তাহলে বস্তুকণা তার মানে এখানে দুইটা বস্তু আছে। এখন এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, তার মানে এই যে বস্তুকণা একে আকর্ষণ করছে কি? এই ভদ্রলোক, আর একে আকর্ষণ করতেছে কি? এই ভদ্রলোক। তার মানে একে এইদিকে টানছে। ভালো কথা। এখন এই বস্তুকণার মান, মানে এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে দেখো যেহেতু বস্তু আছে, তাহলে এর একটা ভরও আছে। তাহলে এটাকে যদি m1 দিই, এটাকে আমার লিখতে হবে m2। খুব ভালো কথা। তাহলে m1 আর m2 বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে প্রথম শর্ত আমি যদি পেয়ে যাই, প্রথম শর্ত বলছে যে এই যে মধ্যবর্তী যেই এফটা ছিল, এখানে বলো বা এখানে বলো, এই বস্তুকণাদ্বয়ের ভরের গুণফল, এই যে ভর, এই যে ভর, এই ভরের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে? তাহলে ভরের গুণফলের যদি সমানুপাতিক হয়, তাহলে বলতে চাচ্ছে m1 m2, এটা বলতে চাচ্ছে। এখন আসো এটা কি? এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। কি চিহ্ন? সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন। এটা আশা করি বুঝেছো। সমানুপাতিক চিহ্ন, এফ সমানুপাতিক m1 m2। ঠিক আছে? বলছে যে ভরের গুণফলের সমানুপাতিক, এবং এবং তারপরে বলছে যে এদের ভেতরে যে মধ্যবর্তী দূরত্ব বিদ্যমান, এই যে দূরত্বটা এখান থেকে শুরু করে এখানে দূরত্ব যেটা বিদ্যমান, তাকে বলা হচ্ছে ডি। ঠিক আছে? ডি কেন? ডিস্টেন্স থেকে। কি থেকে? ডিস্টেন্স থেকে। তাহলে ডি শব্দের অর্থ ডিস্টেন্স বা দূরত্ব। দূরত্ব থেকে আমরা ধরছি কি? ডি। ভালো কথা। এখন মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে একে যদি আমি ভেঙে ভেঙে লিখতে চাই, তাহলে এই আকর্ষণ বলের মান তো বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে উল্টে যাওয়া। তাহলে এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা কি যদি বলি, এই সম্পর্কটা, এটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত। ঠিক আছে? ব্যস্তানুপাত। তার মানে তোমাকে এইখানে এইটুকু পর্যন্ত চলে আসলাম। কোথা থেকে? এই যে দেখো, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাত বা ব্যস্তানুপাতে। এখন কতটুকু আছে? এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে এই লাস্টের টুকু বলতে চাচ্ছে যে এই যে বল, এটা এই যে মধ্যবর্তী যে সংযোজক সরলরেখা, এই বরাবরই ক্রিয়া করবে, এর বাইরে যাবে না। ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে? তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন আমার কি করা লাগবে? সূত্রটাকে ডেভেলপ করা লাগবে। সূত্র ডেভেলপ করতে গেলে এই দুইটা সম্পর্ক আগে ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে? এখন যদি আমি বলি ফ্রম
আগে সম্পর্কটা বুঝে নি, তারপরে সূত্রটা বিশ্লেষণ করে দেব, দেখ মানে ডিরাইভ করে দিব। দেখো ফ্রম 1 যদি আমি ধরি, এখানে বলছে যে এফ সমানুপাতিক M1 and M2। ভালো কথা। তো এখন এটা হচ্ছে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ভর, এবং এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর। ঠিক আছে, এবং বলছে যে এরা কি সমানুপাতিক, এদের গুণফল আকর্ষণ বল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আকর্ষণ বল, আর এটা তো সমানুপাতিক চিহ্ন, মাঝখানেরটা তুমি বুঝছো। তাহলে এখন যদি আসি, তাহলে এখানে বলতে চাচ্ছে যে এফ সমানুপাতিক M1 M2, যদি M1 বাড়ে মানে M1 যদি বৃদ্ধি পায়, তাহলে M1 M2 বৃদ্ধি পাবে, তার মানে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। ঠিক আছে, যদি M2 বৃদ্ধি পায় তাহলে M1 M2 বৃদ্ধি পাবে, তার মানে F ও বৃদ্ধি পাবে। একইভাবে যদি আমি তোমাকে বলি যে M1 যদি কমে, তাহলে M1 M2 ও কমবে। কারণ যখন তুমি ধরো ফর এক্সাম্পল 10-এর সাথে 10 গুণ করছো, তুমি পাচ্ছ কত বাবা বলো তো, 100। কিন্তু ধরো এটা M1 এটা M2, এটা গুণ করে কত পাইলা, 100। এখন এই 10-এর জায়গায় 20 দাও, 10-এর জায়গায় 20 দিলে তুমি কত পাবা বাবা, 200। কিন্তু এই 20-এর জায়গায় তুমি যদি 5 দিতা, তাহলে কি বাবা 200 পাইতা বা 100-র উপরে কিছু পাইতা না? দেখো তুমি কিন্তু কম পাচ্ছ। তার মানে যেহেতু মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তার মানে তোমার বুঝতে হবে যে এখানে তুমি যাই করো না কেন, যদি এইটা বাড়ে তাহলে সর্বমোটটা বাড়বে, তার মানে এটা বাড়বে। এইটা যদি বাড়ে সেম ভাবে এটা বাড়বে, এটাও বেড়ে যাবে। আবার যদি M1 কমে, তার মানে এটা যদি কমে যায়, তার মানে এইটা সর্বোপরিভাবে কমবে, তার মানে আকর্ষণ বলের মানও কি কমবে। ঠিক আছে, আবার M2 যদি কমে, তার মানে বুঝতে হবে M1 M2 ও কমবে। এটা যদি কমে, তার মানে আমাকে বুঝতে হবে F ও কমবে। তাহলে আশা করি এতটুকু শর্ত তুমি বুঝতে পেরেছো। আশা করা যায় এতটুকু শর্ত তুমি বুঝতে পেরেছো যে কিভাবে কি কাজ করছে। ঠিক আছে, কিভাবে কি কাজ করছে, ভালো কথা। তার মানে এর সম্পর্কটা কি, এটা বাড়লে এটা বাড়বে, এই পাশেরটা যদি বাড়ে এই পাশেরটাও কি বাড়বে। তাহলে এতটুকু আমরা বুঝলাম এখান থেকে, এই যে প্রথম শর্ত ডান। তার পরবর্তীতে কি আছে, এফ সমানুপাতিক 1/d²। এখন ডিটা আমি কিন্তু লিখে দিয়েছি ডিস্টেন্স। ঠিক আছে, আর স্কোয়ার মানে কি, এই যে এই জিনিসটা মানে কি, বর্গ করা, তাই না? বর্গ যেটা ক্লাস 7-এ পড়েছো, ম্যাথের ফার্স্ট চ্যাপ্টারে বর্গ পড়েছিলে না? ম্যাথে কি পড়েছো, বর্গ পড়েছো না? তারপরে এখনো তো কি করো, a+b² এর সূত্র পড়ো না, a² + 2ab + b², এটা পড়ো না? b² এটা পড়ো না? তখন কি করো, ধরো 100 আছে, 95 + 5 করে এই সূত্রতে ফেললে অঙ্ক করা যায়, 2a + 3b এরকম আছে। তো এই ধরনের জিনিসগুলা কিন্তু সূত্র তুমি অলরেডি শিখে এসেছো। দেখো 7 কেন 8-এর আগে, যৌক্তিকতা বুঝতেছো আশা করা যায়। তাহলে তুমি ম্যাথের বর্গ পড়ে এসেছো, তোমাকে অনুমিতভাবে ধরে নেওয়া হচ্ছে তুমি ওগুলি বুঝো। সো ম্যাথের বর্গ এটা হচ্ছে সেই বর্গ চিহ্ন। এবার চলো পরবর্তীতে যদি আমরা যাই, তাহলে বলছে এখানে যে, আমি যদি আরেকটি অন্য কালার নিয়ে বলি, তাহলে এখানে বলছে যে এফ সমানুপাতিক 1/d²। খুব ভালো কথা, তার মানে পাল্টে দিলে উল্টে যাবে। তাই যদি হয়, তার মানে এখানে বলতে চাচ্ছে যদি ডি বাড়ে, দেখো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি জানি বলতো, যদি হর বড় হয়ে যায়
তাহলে তার বাম সাইডে যেটা আছে সমানুপাতিক যদি থাকে মাঝখানে, ব্যস্তানুপাত সম্পর্কটা একটু বিশ্লেষণ করি। ব্যস্তানুপাতে বলে যে যদি এই ভদ্রলোক নিচেরটা বাড়ে, এটা আছে কি 1 এর নিচে বা কোনো কিছুর নিচে, সো তুমি যদি কোনো কিছুর নিচটা ভারী করে দাও, ভগ্নাংশের নিচ ভারী করে দাও, কি হবে বাবা বলো তো? এটা স্লো ডাউন হয়ে যাবে, মানে কি কমে যাবে। ফর এক্সাম্পল ধরো একজন ফুটবল খেলোয়াড়, সেই ফুটবল খেলোয়াড় মোটামুটি ছিল, মাসল টাসল মোটামুটি ছিল, কিন্তু সে পুরা বডি বিল্ডার হয়ে গেল হঠাৎ করে। তো তার নিশ্চিতভাবেই এই যে যখন মানে তোমার বলবো কি, যখন পাতলা ছিল গড়ন তার, মানে তুলনামূলকভাবে তার মাসল ছিল, বাট সেই মাসলটা কার্যকরী মাসল ছিল, এ কারণে সে জোরে দৌড়াইতে পারতো। কিন্তু যখন সে ফুলে যাবে, মানে মাসল করতে করতে, জিম করতে করতেই ধরো ফুলে গেল, তখন কিন্তু সে আর আগের স্পিডে দৌড়াইতে পারবে না। তার কারণ কি? তার মাসলের একটা ওজন তাকে একটু বাধা দিবে। হ্যাঁ, এর পরেও অনেকে জোরে দৌড়ায়, সেটা কমপ্লিটলি ভিন্ন ব্যাপার, সেটার জন্য তারা আলাদাভাবে ট্রেন করে। কিন্তু নর্মাল যদি চিন্তা করো, তুমি যদি কোনো কিছুর একটা ওজন বাড়িয়ে দাও, সেটা অনুমিতভাবেই ধরে নেওয়া যায় যে স্লো হয়ে যাবে। ঠিক আছে? সো তুমি যদি এই নিচটা ভারী করে দাও, তার মানে অনুমিতভাবেই কি হবে বাবা বলো তো? আকর্ষণ বলের মানটা কমে যাবে, কারণ ভারী হয়ে যাবে, স্লো ডাউন হয়ে যাবে। তার মানে ডি যদি বাড়িয়ে দাও, তাহলে নিঃসন্দেহে থাকো যে এফ কমে যাবে। আবার সেম ভাবে তুমি যদি বলো যে ডিটা আমি কমিয়ে দিলাম, ডি যদি কমিয়ে দাও, তাহলে কি হবে বলো তো? ঠিক ধরেছো, ডি কমিয়ে দিলে নিচটা হালকা হয়ে যাবে, তার মানে কি এফটা বেড়ে যাবে। এফটা যদি বেড়ে যায়, তাহলে এর তো একটা পরিবর্তন আছে। দেখো এইখানে কোনো স্কোয়ার টু স্কোয়ার কিছুই ছিল না, এখানে কি ছিল? এখানে স্কোয়ার টু স্কোয়ার কিছুই ছিল না। যদি একটু দেখো, এখানে কিন্তু স্কোয়ার টু স্কোয়ার কিছুই ছিল না। এখন কাহিনীটা হচ্ছে এই জায়গায়, এখানে কি শুধু শুধু মানে ডি বেড়ে যাবে কমে যাবে, মানে এক কমাইলে এখানেও এক কমবে? না, এখানে ঘাপলা আছে, বাধাইছে হচ্ছে এই যে স্কোয়ারটা। যদি তুমি ধরো ফর এক্সাম্পল ডি সমান লেখো 3, তার মানে ডি স্কোয়ার সমান কত হবে বাবা বলো তো? 3 গুণ 3, অথবা তুমি লিখতে পারো 3 এর স্কোয়ার মানে 9। তার মানে তুমি বুঝতে পারছো, তুমি যদি দূরত্বটাকে 3 গুণ বাড়াও, বল কত কমবে? মানে 1/9 হয়ে যাবে নতুন বলটা। যদি 4 করো, যদি ডি সমান 4 করো, তার মানে তোমার বুঝতে বাকি নাই, এটা 4 ইন্টু 4 হবে, যেটা হবে 16। তার মানে পরিবর্তনটা আশা করি তুমি বুঝতে পারছো যে কি পরিমাণে পরিবর্তনটা এখানে ঘটছে, যে ডি বাড়লে এফ কমবে, ডি কমলে এফ বাড়বে। সেম ভাবে তুমি যদি 4 থেকে এই যে 4 থেকে 3 এ আসতা, ড্রাস্টিক চেঞ্জটা আশা করি বুঝতে পারছো। 16 থেকে 9 চলে আসতা, মানে তখন কিন্তু ফোর্সটা বাড়তেছে। আবার 3 থেকে 2 যাও, তাহলে 9 থেকে 4 চলে যাবে। বুঝতে পারছো আশা করি। তার মানে ডি, এইখানে ডির স্লাইটেস্ট যদি চেঞ্জ করো, প্রায় স্কোয়ার মাল্টিপ্লিকেশনে চেঞ্জ হইতে থাকবে। তার মানে এই দুইটার ভেতরে এইটা কিন্তু ডেঞ্জারাস ভাবে কাজ করবে আকর্ষণ বলের উপরে। হ্যাঁ, এইটাও করবে, এইটা এই পরিবর্তনকে নালিফাই করতে পারবে, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত। তারপরে যদি একটু সামান্য বাড়াও, তুমি দেখতেছো এটা সাই সাই করে বাড়তেছে, 3 জন্য 9, 4 জন্য 16, মানে ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো যে এই পাশের যে ভদ্রলোক রয়েছে, এই পাশের যে ভদ্রলোকটা এখানে আছে, এই ভদ্রলোক কিন্তু মারাত্মক ভদ্রলোক। এই ভদ্রলোক একটু চেঞ্জ হইলেই এই ভদ্রলোককে বিট করে ফেলবে। এই ভদ্রলোককে কি করে ফেলবে? বিট করে ফেলবে। আমি এগুলি কেন বলছি, যখন অঙ্ক করাইবো একটু পরে, তখনই বুঝবা যে এগুলি কেন বলছি। ঠিক আছে? তখন কিন্তু আমি ভেঙে তোমাকে বলবো না, এখন ভেঙে বলে দিলাম, তখন আমি তোমাকে অঙ্কটা করে দেখিয়ে দেব কিভাবে আসলে এর আসে। তো এখন অঙ্ক করার আগে তোমাকে তো কি করতে হবে বলো তো? তোমাকে জানতে হবে সূত্রটা কি। আমরা জাস্ট সূত্রের থেকে পাওয়া দুইটা সম্পর্ক নিয়ে আলোচনা করলাম। দেখো, এগুলি কিন্তু সম্পর্ক। এইটা বলো
কিংবা এইটা বলো, এই দুইটাই কিন্তু সম্পর্ক, এটা কিন্তু সূত্র না, এটা কিন্তু সূত্র না, এটা হচ্ছে সম্পর্ক। এখন এখান থেকে আমাকে কিন্তু একটা সূত্র বের করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি কোনো ধরনের ম্যাথমেটিক্স করতে পারবো না। যেহেতু ম্যাথমেটিক্স করতে পারবো না, আমার কি প্রয়োজন বলো তো? আমার এখানে সম্পর্কটার থেকে সূত্রে কনভার্ট করা জরুরি। যেহেতু সূত্রে কনভার্ট করা জরুরি, তো চলো আমরা সূত্রটা এবার প্রতিপাদন করার চেষ্টা করি। আমাদের হাতে আছে এখন বর্তমানে কি কি আছে? আমাদের হাতে বর্তমানে এখন আছে এফ সমানুপাতিক m1 m2, তার পরবর্তীতে আর একটা জিনিস আছে এফ সমানুপাতিক তোমার 1/d²। এখন দেখো তো দুইটারই বাম পাশে কি আছে? এফ আছে। তাহলে অনুমিতভাবে আমি এখান থেকে লিখতে পারি যে এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই 1/d²। এটা লেখা যায়। যেহেতু এটা লেখা যায়, তাহলে তুমি জানো যে এইখানে কি থাকে? এইখানে মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তার মানে পাশাপাশি যদি লিখি তাহলে এইটা চলে যাবে কার সাথে? এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 × m1 m2 মানে কি? m1 m2 হবে, ওইটাই থাকবে। 1 × m1 m2 মানে কি? ওইটাই থাকবে। তাহলে তুমি কি লিখতে পারো? এটা f সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই d² লিখতে পারো না? এখন এটা কি তুমি এখন বলতে পারো যে হ্যাঁ স্যার পেয়ে গেছি সূত্র, এই সূত্র দিয়ে কাজ করব। বেটা, এখনো সমানুপাতিক চিহ্ন আছে, এখনো সমানুপাতিক চিহ্ন আছে বাবা। কিভাবে অঙ্ক করবা তুমি? অঙ্ক কি করা যাবে? যাবে না। তাহলে এই সমানুপাতিক চিহ্নটাকে কিন্তু সরাতে হবে। সো মনে রাখবা যে সমানুপাতিক চিহ্ন সরাইতে গেলে প্রতিবার আজকে থেকে নিয়ে লাস্ট পর্যন্ত, যদি তুমি এর আগে না জেনে থাকো কোনো সমস্যা নাই, আজকে থেকে ধরে জীবনের শেষ পর্যন্ত জানবা, ফিজিক্স যখনই করতে যাবা একটা কথা মাথায় রাখবা, এই যে সমানুপাতিক চিহ্ন যা আছে, এই ভদ্রলোককে কোনো না কোনো ভাবে ধাক্কা দিয়ে ইকুয়েশন বানাইতে হবে। আর ওই ধাক্কা দেওয়ার জন্য এটারে বাইর করে দিতে হবে, ওই জায়গা থেকে বাইর করে জোর করে লিখবো কি? সমান সমান। এবং এই যে যেহেতু জোর করে বার করলাম, এসে আসবে নতুন শিশু, ছেড়ে দেবে সমানুপাতিক তার জায়গা। দ্যাটস ওয়াই আমাকে একটা ধ্রুবক আনতে হবে। সো যখন যেটার জন্য সমানুপাতিক চিহ্নটা সরায় ধ্রুবক আনবা, ওই জায়গায় ঠিক তার নাম অনুযায়ী ধ্রুবকটা বসে যাবে। যেমন এইটা আমরা কি নিয়ে আলোচনা করছি? মহাকর্ষ নিয়ে। তার মানে এটাকে যখন সরিয়ে দেব হয়ে যাবে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এবার আসো, এফ জোরপূর্বক ইজ ইকুয়ালস টু বসাই দিলাম, সমানুপাতিক ধ্রুবক বসাবো, এই যে মহাকর্ষীয় ধ্রুবক বসাইলাম। এখন পাচ্ছি অবশিষ্টটা যদি বসাই দিই তাহলে এইটাই হবে আমাদের মহাকর্ষীয় সূত্র, যেটা যদি একটু বলি এতক্ষণ ধরে আমরা যেটা প্রতিপাদন করার চেষ্টা করছি, এইটা হচ্ছে সেইটা। এফ সমানুপাতিক জি m1 m2 বাই d², যেইখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। বোঝা গেছে? জি হচ্ছে কি? মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, এবার দেখো এই যে মহাকর্ষীয় ধ্রুবক যে আসলো, এইখানে কাহিনীটা কি? এর তো একটা একক প্রয়োজন, এর তো একটা ভ্যালু প্রয়োজন, এর তো একটা সংজ্ঞা প্রয়োজন। দেখো, ভ্যালু, একক, সংজ্ঞা প্রয়োজন। আমি যদি একটু যাই তাহলে জি এর জন্য কি দরকার বাবা? জি এর জন্য তিনটা জিনিস দরকার। একটা দরকার ভ্যালু, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস। তারপরে দরকার কি বলতো? ভ্যালুর পরে দরকার, যদি ভ্যালু বুঝতে না পারো আর একবার লিখে দিই, ভ্যালু দরকার মানে VA, হ্যাঁ এবার বুঝতেছো, ভ্যালু। তারপরে দরকার কি বলতো? তারপরে দরকার হচ্ছে একক। একক বুঝো কিন্তু, একক দরকার, ভ্যালু দরকার, একক দরকার, এবং একই সাথে তোমার দরকার হচ্ছে কি?
ডেফিনেশন বা সংজ্ঞা, ডেফিনেশন বা সংজ্ঞা প্রয়োজন। ঠিক আছে, তাহলে ভ্যালু দরকার, একক দরকার এবং ডেফিনেশন দরকার। এখন সর্বপ্রথমে আসি, চলো ভ্যালুটা কত। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু। এখন তার পরবর্তীতে যেটা দরকার সেটা হচ্ছে কেন আগে তোমার ডেফিনেশনটা দিই, যে আসলে এই মহাকর্ষীয় ধ্রুবক জিটা কি জিনিস। এখন দেখো, তুমি যদি দুইটি 1 কেজি ভরের বস্তু নিতা, এককে আসবো, আগে এটা দেখো, তুমি যদি দুইটি 1 কেজি ভরের বস্তু নিতা এবং তাদেরকে 1 মিটার দূরত্বে রাখতা, আমরা এখন জানি মহাকর্ষীয় সূত্র সমান কি বলা যায় বলতো, F সমান সমান G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এখন জি তো জি এর মতোই রাখো, জি এর মতোই রাখো, এই ভ্যালুটাকে মনে করো তুমি জানো না, তাহলে m1 এর জায়গায় বসাইলা 1, m2 এর জায়গায় বসাইলা 1। এই যে কোথা থেকে 1 আসলো, এই যে আমরা ধরে নিয়েছি যে লেট দুইটি ভর আছে 1 কেজি এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা ছিল 1, তার মানে তার স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি, তার স্কোয়ার। তাহলে এটাকে যদি দেখো, তাহলে F সমান সমান জি, উপরে তো 1 ইন্টু 1 আসে, আর 1 স্কোয়ার মানে 1 ইন্টু 1, তাহলে কেটে দাও, কি থাকে লাস্টে, সর্বশেষে কি থাকে, F ইজ ইকুয়ালস টু জি। এটা যদি লাস্টে থাকে তার মানে তোমাকে বুঝতে হবে এটার আসলে সংজ্ঞাটা কি দাঁড়াইলো। তুমি সংজ্ঞাটা কি লিখবা, সংজ্ঞাটা এটাই লিখবা যে 1 কেজি ভরের দুইটি বস্তুকে যদি আমি 1 মিটার দূরত্বে স্থাপন করি, এই দুইটি বস্তু কণাদ্বয়ের ভেতরে যে আকর্ষণ বল ক্রিয়া করবে তাকেই বলা হবে মহাকর্ষীয় ধ্রুবক। তাকেই বলা হবে কি, মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তার মানে আশা করি এটা বুঝতে পেরেছো যে মহাকর্ষীয় ধ্রুবক কি। না বুঝলে ভিডিওটা একটু সামান্য পেছনে নিয়ে তুমি বলবা যে 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে তাদের ভেতরে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে বলা হবে কি, এই মহাকর্ষীয় ধ্রুবক। F সমান জি, যার ভ্যালু হচ্ছে তুমি উপরে দেখতে পাচ্ছ 6.673 ইন্টু 10⁻⁻11। তাহলে তুমি বুঝতে পারছো যে এখান থেকে আমার কি কি শেষ, ভ্যালু বের করা শেষ, ডেফিনেশন শেষ। এবার আসো এটার পাশে একটা একক বসাইতে হবে, এটার পাশে একটা একক বসাইতে হবে। তো চলো এককটা যদি বসানোর জন্য আমরা চিন্তা করি এককটা কিভাবে বসাবো, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে যে এখন আমরা জি এর একক নিয়ে আলোচনা করব, জি এর একক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা প্রথমেই সূত্রটা একটু যদি লিখি, F সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে F তো আকর্ষণ বল, জি মহাকর্ষীয় ধ্রুবক, m1 m2 বস্তু কণাদ্বয়ের ভর এবং ডি তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখন আমার দরকারটা কি, আমার দরকার হচ্ছে এই জি ভ্যালু বের করা। তো জি যদি এই পাশে নিই, তাহলে এফ এটা এখানে এর সাথে গুণ চলে যাবে আর এটা নিচে চলে আসবে, তাই না? এটাই তো ম্যাথমেটিক্সের সিস্টেম, মানে নর্মালি এইভাবেই তো হবে। তাহলে এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই তুমি লিখতে পারবা কি m1 m2। ভালো কথা। এখন তোমাকে আমি বলি এফ কি বাবা, এফ হচ্ছে ফোর্স, ফোর্সের একক কি শোনা, ফোর্সের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, তারপরে আছে ডি, ডি মানে কি শোনা, ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডি মানে কি ডিস্টেন্স। এর এসআই একক কি মিটার, এস আই এককে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অনুযায়ী ফোর্সের একক কি নিউটন, ডিস্টেন্সের একক কি মিটার। এম মানে কি বাবা, নিচের এম, এই যে এই এম, তার মানে হচ্ছে ম্যাস বা ভর, এটার একক কি কেজি, এসআই এককে। তাহলে এই জিনিসটা ফোর্সের জায়গায় এককটা বসায় দাও,
এখানে ফোর্স আছে না, কি পাবা? নিউটন পাবা। খুব ভালো কথা। গুণ এখানে আছে কি ডি স্কয়ার, ডি মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সের একক কি মিটার, তাহলে মিটার বসাইলাম আর স্কয়ার ছিল, ভালো কথা। আর M1 M2 নরমাল একটা এম এর কত মানে একক কি কেজি, একটা এম, তাহলে এখানে কয়টা এম আছে? দুইটা এম, তাহলে কয়টা বসাবো কেজি? একটা দুইটা, ঠিক আছে, একটা দুইটা কেজি বসাইলাম। তাহলে এখান থেকে কি আসা যায়, কি এক্সপেক্ট করতে পারো তুমি এখান থেকে তুমি এক্সপেক্ট করতে পারো, দেখো এম স্কয়ার লিখতে পারো এন এম স্কয়ার, উপরে লেখা যায় কি এন ডট এম স্কয়ার, এটা লেখা যায়। আর নিচে কি আছে? কেজি কেজি আছে না, কেজি কেজি একই জিনিস দুইবার গুণ করলে কি হয়? স্কয়ার হয়। তাহলে এটাকে কি লিখতে পারো? কেজি স্কয়ার। এখন তুমি সূচকের নিয়ম সম্পর্কে অবগত আছো নিশ্চিতভাবেই। সূচকের নিয়মে কি বলে? সূচকের দুইটা সূত্র আছে না, একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন, এটা একটা আছে। আর একটা সূত্র কি আছে? এ টু দি পাওয়ার এম ডিভাইডেড, সরি এইভাবে একটা আছে এ টু দি পাওয়ার ডিভাইডেড বলছি ভুলে, এই যে এইটা, এই দুইটা সূত্র তুমি সম্পর্কে নিশ্চিতভাবে অবগত আছো। সো যখন এই যে সূচক সম্পর্কিত জিনিস আসে, আমরা কি জানি? নিচে থাকলে উপরে যদি যায় মাইনাস লিখতে হয়, নিচে থাকলে তাকে যদি উপরে পাঠাইতে হয় মাইনাস লিখতে হয়। এই যে নিচে আছে এটাকে যদি আমি উপরে পাঠাই তাহলে সেটা কি হবে? মাইনাস হবে। তাহলে এখন যদি আমি লিখি এন এম স্কয়ার ইন্টু কেজিকে, এই কেজিটাকে এই পাশে নিয়ে যাব, এন এম স্কয়ারের পাশে নিয়ে যাব, তার মানে নিচে ছিল উপরে নিয়ে যাচ্ছি, তাহলে তাকে কি লিখবো? কেজি মাইনাস 2। তাহলে তুমি পেয়ে গেলা একক। কিসের একক পেয়ে গেলা? এই যে পেয়ে গেলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক, যেটা এখানে আছে। এখন তোমাকে ধরো এটা দিল না, তোমাকে বলল মহাকর্ষীয় ধ্রুবকের একক নিচের কোনটি, কিন্তু অপশনে তুমি এনএম স্কয়ার কেজি ইনভার্স 2 খুঁজে পেলে না, তাই তুমি কি হাত গুটায় বসে থাকবা? না। তার মানে এর আরো একটা একক বিদ্যমান, এটুকু তো বুঝছো যে একটা দিয়ে শেষ না, আর একটা একক বিদ্যমান। তো সেই এককটা কি? তো চলো জি এর একক, কিন্তু এটা পার্ট 2, পার্ট 1 আমরা অলরেডি করে এসেছি, সেখান থেকে আমরা পেয়েছি জি এর একক, জি সমান সমান আমরা পেয়েছি এন এম স্কয়ার কেজি স্কয়ার, এরকম পেয়েছি। এই যে আবার নিচে নামিয়ে দিয়েছি, এ কারণে মাইনাসটা দিই নাই, এন এম স্কয়ার ডিভাইডেড বাই কেজি স্কয়ার। এখন এন আমরা কি জানি? এন জানি ফোর্স, কি জানি? ফোর্স, বাংলায় কি বলে? বল। এখন বলের সূত্র কি শোনা? বল মানে ভর গুণ ত্বরণ, বুঝছো? ভর গুণ ত্বরণ, তার মানে ভর তো ভর, ম্যাস, ম্যাসের একক কি? কেজি। আর ত্বরণ মানে কি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে উপরে এমএস ইনভার্স 1 আর নিচে এমএস ইনভার্স 1 আর নিচে কি এস, সেখান থেকে ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। খুব ভালো কথা, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এদিকে এটা আসলো। এখন এটা সম্পূর্ণটা কার বদলে লেখা যায়? বলের বদলে এটা লেখা যায়। আর বল তার মানে কি? এই যে নিউটনের বদলে সব এই জিনিসটা এখানে বসানো যায়। তাহলে এই যদি হয় অবস্থা যে নিউটনের বদলে এখানে এগুলি বসাইতে পারবো, এই নিউটন ভদ্রলোকের বদলে এখানে এগুলি বসাবো, তাহলে দেখো কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু এখানে এম স্কয়ার আছে, এম স্কয়ার ডিভাইডেড বাই এখানে কেজি স্কয়ার আছে, কেজি স্কয়ার আছে। ঠিক আছে, এখন যেহেতু উপরেও গুণ আকারে আছে নিচেও এটা একা আছে গুণ আকারে, যদি 1 পাশে বসাই তাহলে 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে এখন কাটাকাটি করার মানে লায়েক আছে।
তো এইটাকে আমি কেটে দিলাম এর সাথে, তাহলে নিচে শুধু একটা কেজি পড়ে থাকলো। আর এই যে এম আর এই এম দেখো গুণ হয়ে যাবে। তার মানে আমি অলরেডি একবার বলেছি যদি এইরকম কোনো ইয়ে থাকে তাহলে তার রেজাল্ট হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখানে আছে এম, এর উপরে কিছু নাই মানে কত আছে 1, আর তার সাথে যদি তুমি এইটা ধরো তাহলে 2 প্লাস 1, তাহলে এম টু দি পাওয়ার 2 প্লাস 1 দাঁড়াবে না, তার মানে কি দাঁড়াবে এম কিউব দাঁড়াবে। ঠিক আছে, তাহলে এই দুইটা গুণ করলে এম কিউব দাঁড়াবে। আর পরবর্তীতে কি থাকবে এস মাইনাস টু, তো ওর মতোই থাকবে। তাহলে তুমি উপরে পাচ্ছ হচ্ছে এম কিউব ইন্টু এস মাইনাস টু ডিভাইডেড বাই কেজি, এটুকুই পাচ্ছ। তো এটাকে আবার আগের মতো যদি লিখি তাহলে এম কিউব এস মাইনাস টু কেজি মাইনাস 1, এটা হচ্ছে আর একটা একক। তাহলে তুমি এইটা একটা একক আর এইটা একটা একক। তার মানে আমি যদি একটু পিছে যাই, এইখানে একক আসলে তুমি কয়টা পাইলা, এখানে একক আসলে তুমি কয়টা পাইলা, একটা পাইলা হচ্ছে এন এম স্কোয়ার কেজি মাইনাস 2, আর একটা পাইলা হচ্ছে মিটার কিউব, এটা একটা, এটা একটা, আর একটা একক কি পাইলা মিটার কিউব, দেন তারপরে হচ্ছে এস মাইনাস টু কেজি ইনভার্স 1 সম্ভবত, হ্যাঁ এস মাইনাস টু কেজি ইনভার্স 1, কেজি ইনভার্স 1 এস মাইনাস টু। তার মানে তুমি বুঝতে পারছো যে জি পর্যন্ত এতক্ষণে আমরা যা যা আলোচনা করলাম এখান থেকে ধরে জিটা নিলাম, জিটা নেওয়ার পরে এখানে ভ্যালু, ডেফিনেশন এবং একক সবগুলি তোমাদের আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটা একক নিলাম, এর পার্ট একক 2, তাহলে ওইটা হচ্ছে আর একটা একক। তার মানে উই আর অল সেট টু আন্ডারস্ট্যান্ড, আমরা সবাই বুঝতে পেরেছি যে এখানে কি ঘটনাটা ঘটলো, কোথায় মহাকর্ষে। ঠিক আছে, মহাকর্ষে ঘটনাটা কি ঘটলো, তার মানে তুমি এখন ফাইনালি যদি লেখো তাহলে এটা লিখতে পারবা যে এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার, এটার পাশে যে নিউটন লেখো সেটা বুঝতে পারলা, জি যে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এন এম স্কোয়ার কেজি ইনভার্স 2, অথবা মিটার কিউব এস মাইনাস 2 কেজি ইনভার্স 1। এই পুরা দুইটা লাইন তোমাকে আমি এতক্ষণ ধরে বোঝাইলাম। ঠিক আছে, কিভাবে আসলো তার বেসিকটা পুরাপুরি ক্লিয়ার করে দিয়েছি, পুরাপুরি বেসিকটা এখানে কি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো এতক্ষণ মহাকর্ষ নিয়ে আলোচনা করলাম, এখন আসো তোমাদের সাথে আলোচনা করি অভিকর্ষ নিয়ে। অভিকর্ষ জিনিসটা কি, তোমাকে আমি বলেছি যে পৃথিবীর যে কোনো দুইটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ তাকেই বলা হবে মহাকর্ষ। কিন্তু একইভাবে পৃথিবী মানে দুইটি বস্তু কণা না হয়ে যদি ওই দুইটির মধ্যে একটা হয় কি বলতো পৃথিবী, এবং আরেকটা হয় অপর একটা বস্তু, তাহলে এটাকে বলা হবে অভিকর্ষ। তার মানে দুইটা বস্তুর একটা, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এই দুই বস্তু কণার ভেতরে একটি যদি হয় পৃথিবী আর একটি যদি হয় আর একটা বস্তু, তাহলে তাদের ভিতরে যে বলটি ক্রিয়া করবে তাকে বলা হবে অভিকর্ষ। এখন তোমাকে আরো একটা কথা গত এই যে এখানে বলে দিয়েছি, এখানে এটার আগে বলে দিয়েছি যে এই যে ত্বরণ যখন বলেছি তখন আমি বলেছি যে ত্বরণ মানে হচ্ছে সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হার, আর বেগ মানে কি, বেগ মানে হচ্ছে সময়ের সাথে সাথে সরণের হার।
তার মানে বেগ যদি হয় সময়ের সাথে সাথে সরণ পরিবর্তনের হার এবং ত্বরণ যদি হয় সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হার, তোমাকে বুঝতে হবে অভিকর্ষ ত্বরণ শব্দটা আসলে কি। অভিকর্ষ শব্দ বুঝলাম, ত্বরণ শব্দটা বুঝলাম, এটাকে যদি পাশাপাশি যুক্ত করে দিই তাহলে সেটাই হয়ে যাবে কি অভিকর্ষ ত্বরণ। তার মানে সময়ের সাথে সাথে অভিকর্ষ বলের প্রভাবে বস্তুর যে ত্বরণ ঘটছে তাকেই বলা হবে অভিকর্ষ ত্বরণ কিংবা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ। ঠিক আছে, এইটা যদি হয় পরিস্থিতি, তাহলে এই যে বল, এই যে এফ, এটা এখন কি বাবা, এইটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল সমান আমি লিখতে পারি বল সমান কি ভর গুণ ত্বরণ। তাহলে এটা কিসের ত্বরণ বাবা, ভর গুণ ত্বরণ। এখন এই বলটা কি অভিকর্ষ বল। অভিকর্ষ বল যদি হয়, অভিকর্ষ বল এটা যদি হয়ে থাকে তাহলে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের কারণে এটা হচ্ছে। তাহলে তার ভর, কার ভর, পৃথিবীর ভরই ধরে নিলাম, তার সাথে কি আসবে এম এর সাথে একটা জি আসবে। কেন, বল ইজ ইকুয়ালস টু ভর গুণ ত্বরণ। ত্বরণটা কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ, সেই ত্বরণটার কথা বলা হচ্ছে। সো এই কারণে এফ সমান এমজি। আবার আমরা অলরেডি জেনেছি যে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কিন্তু এখানে খেলাটা হচ্ছে একটা জিনিস তো পৃথিবীর ভর কি, পৃথিবীর ভর কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, অবশ্যই কনস্ট্যান্ট। তাহলে তাকে যদি আমরা লিখি এম, এই যে ক্যাপিটাল এম দিয়ে লিখলাম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা কি মহাকর্ষ, এটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, এখন এই দুইটা কি, এই দুইটা, এটাও এফ সমান এটাও এফ সমান, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এম জি ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ভেরি গুড। তাহলে এখানে আমি কিন্তু আরেকটা দেখো, আমার কি বলে সূত্র, কি বলে আমার সূত্র বলে যে এই পাশের এম আর এই এম কেটে যাবে, কাটাকাটি চলে যাবে, আর তাহলে যা পড়ে থাকবে জি সমান সমান কি পড়ে থাকে, জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তার মানে যদি লিখি আমি ঠিক মতো, জি ইজ ইকুয়ালস টু লেখা যাবে জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তার মানে অভিকর্ষ ত্বরণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অভিকর্ষ ত্বরণ জিনিসটা আসলে কি। তার মানে গ্র্যাভিটেশনাল যেই কনস্ট্যান্ট ছিল বা মহাকর্ষীয় যে ধ্রুবক ছিল তাকে যদি পৃথিবীর মান দিয়ে, মানে ভরের মান দিয়ে গুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্ব যে পৃথিবীর রয়েছে, পৃথিবীর যে মধ্যবর্তী দূরত্ব রয়েছে সেটা দিয়ে তার বর্গ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে যা পারবো সেটাকেই বলা হবে কি অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ। এখন আসো, এখন খেলাটা হচ্ছে, দেখো পৃথিবী কি সম্পূর্ণরূপে গোল, এই জি এর মান কনস্ট্যান্ট না, এটা এখন বুঝাবো। দেখো পৃথিবীর মান কি বাবা একদম এইরকম থাকে, মানে পৃথিবী কি সার্কুলার, পৃথিবী কিন্তু সার্কুলার না। তার মানে তোমাকে বুঝতে হবে পৃথিবী কিন্তু এই শেপের না, পৃথিবী এই শেপের না, পৃথিবী এই রকম। ঠিক আছে, এতটুকু যখন বুঝছো তাহলে আসো, এতটুকু যখন বুঝছো তখন আমি যদি বলি, এতটুকু যখন বুঝছো তাহলে আশা করি বাকিটুকু বুঝবা। পৃথিবী যেহেতু এই রকম, তো পৃথিবীর রেখা আছে ঠিক এই বরাবর, যেটা আছে সেটাকে বলা হয় বিষুব। এই বরাবর যেটা আছে সেটাকে বলা হয় কি মেরু, আর এই যে বরাবর এটাকে বলা হয় ক্রান্তি। তার মানে এই যে এটা হচ্ছে কি বলতো বিষুব অঞ্চল, বিষুব অঞ্চল। তুমি দেখতে পাচ্ছ এখানে ধরো আমরা দিলাম এটা R2, ঠিক আছে, রেডিয়াসের জন্য, আর এইটা ধরো আমি দিলাম হচ্ছে মেরু,
এটা দিলাম হচ্ছে ফর এক্সাম্পল R1, আর এটাকে হচ্ছে ক্রান্তি, এটাকে দিলাম ধরো R3। তার মানে তোমাকে বুঝতে হবে যে এইখানে যে কাহিনীটা হচ্ছে, যে দেখতে পাচ্ছ এটা সবচেয়ে বড়, এই যে নিচেরটা সবচেয়ে বড়, তারপরে এটা বড়, এটা হচ্ছে সবচেয়ে কি ছোট। তাহলে এটা যদি সবচেয়ে বড় হয় তাহলে R2টা সবচেয়ে বড়, তারপরে আসছে R3, তারপরে আসছে R1, ঠিক আছে? তারপরে আসছে কি R1, এটা হচ্ছে রেডিয়াস, যেখানে R সমান সমান রেডিয়াস বা ব্যাসার্ধ, রেডিয়াস বা কি ব্যাসার্ধ, ঠিক আছে? রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন আমাকে বলতে পারো যে স্যার আবার রেডিয়াসে চইলা গেলেন কেন? রেডিয়াসে যাচ্ছি, তোমাকে আমি সূত্রে দেখিয়েছি যে জি সমান সমান gm/d²। এই যে এখানে যে জিটা ডিটা রয়েছে বাবা, এটা পৃথিবীর ক্ষেত্রে রেডিয়াস হিসেবেই কাজ করবে, রেডিয়াস হিসেবেই কাজ করবে। ডিস্টেন্স আমরা সবসময় পড়েছি, ওই ডিস্টেন্সটা এখন কি পৃথিবীর জন্য যেহেতু অভিকর্ষ ত্বরণ, এটা রেডিয়াস হিসেবে কাজ করবে। তো যেহেতু রেডিয়াস হিসেবে কাজ করবে, দ্যাটস ওয়াই এটা R2 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R1। তার মানে R2টা সবচেয়ে বড়, R2টা কি সবচেয়ে বড়। তাহলে R2টা যদি সবচেয়ে বড় হয়, তাহলে তুমি এখান থেকে যদি এই সম্পর্কটা একটু স্থাপন করি, যে তুমি পড়তেছো, তুমি কি পড়তেছো, G ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই D², এটা পড়তেছো। এখন সম্পর্ক যদি বলি বাবা, এই দুইটা তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে সম্পর্ক জির কার সাথে হবে, শুধু ডির সাথে হবে না, কারণ এটা তো কনস্ট্যান্ট রে বাবা। এটা যেহেতু কনস্ট্যান্ট, তার মানে সম্পর্কটা কার সাথে হবে, এই ডির সাথে হবে। তাহলে ডির সাথে যদি সম্পর্ক হয়, তাহলে আমি লিখতে পারি জি সমানুপাতিক 1/d²। দ্যাট মিনস যেখানে জি ও এম হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে জি কমপ্লিটলি নির্ভর করতেছে কার উপরে, d² উপরে। জি কমপ্লিটলি নির্ভর করতেছে এই 1/d² উপরে। এখন তার মানে ডি যদি বাড়ে, তাহলে জি করবে কি, অলরেডি মহাকর্ষ সূত্র অনুযায়ী জানো যে নিচে থাকলে এটা যদি বৃদ্ধি পায়, এ পাশেরটা কি নিচে চলে যাবে, তার মানে এটা কমে যাবে, তলা ভারী হয়ে গেছে, ওইটা কি কমে গেছে ভ্যালু। আর যদি ডি কমে, তাহলে জি কি করবে, বাড়বে। এই সম্পর্কটা বুঝছো কিনা, এই সম্পর্কটা বুঝছো কিনা? এই সম্পর্কটা যদি সত্য হয়, তাহলে তোমাকে বুঝতে হবে এইখানে খেলাটা কিভাবে আসছে। কারণ কি, তোমার বইয়ে লেখা আছে যে জি এর ভ্যালু এক এক জায়গায় এক এক রকম, জি এর ভ্যালু অমুক জায়গায় অত, তমুক জায়গায় তত, তার একটা আদর্শ মান আছে 9.8065, ওই জিনিসটা 665, ওই জিনিসটা নিয়ে ম্যাথ করতে হবে। এখন কেন আলাদা, মনে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? এই যে দেখো, আমি তোমাকে বলে দিলাম যে দেখো যে পৃথিবীর যে ব্যাসার্ধ, এটা কিন্তু সব জায়গায় সমান না, কারণ পৃথিবী পুরোটা গোল না। পৃথিবী যেহেতু পুরাটা গোল না, তার মানে তার ব্যাসার্ধ সমান হওয়ার কোনো কোয়েশ্চেনই আসে না। যেহেতু কোনো ধরনের কোয়েশ্চেন আসেই না ব্যাসার্ধ সমান হওয়ার, তাহলে আমি কোন ভাবে বলতে পারি বাবা যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা অভিকর্ষ ত্বরণ যেটা এই ব্যাসার্ধের উপরে নির্ভর করে, সেইটা সমান হবে? এটা কি আমি বলতে পারি? পারি না। এখন এই যে পারি না, সেইটারই প্রুফ দেখো, যে আমি দেখতে পাচ্ছি যে এখানে বিষুব, মেরু, ক্রান্তি তিনটা কিন্তু কি, তুমি ওয়ার্ল্ড ম্যাপ খুললেই দেখবা বিষুবীয় অঞ্চল, মেরু অঞ্চল, ক্রান্তি অঞ্চল, এগুলি কিন্তু আছে। তার মানে বিষুব, মেরু, ক্রান্তি তুমি যদি জানো, তাহলে R2 গ্রেটার দেন R3 গ্রেটার দেন R1। এখন দেখো তো R2 কি সবচেয়ে বড় না, R1 কি সবচেয়ে ছোট? তো চলো একটু তুলনামূলক আলোচনা করি এই জায়গা থেকে। এই ডির জায়গায় তো ডি সমান সমান আর, তাই না? তাহলে আমি যদি সূত্রটা জানি যে জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই d²। এখন ডি সমান সমান যদি আর হয়, তাহলে এটাকে লেখা যায় জি ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই r² লেখা যায়। এখন আসো তুলনামূলক বিশ্লেষণ, এইখানে কি হচ্ছে,
আমরা জানি হচ্ছে R1 R2 R3, সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় R2, সবচেয়ে বড় R2, তার মানে R2 যদি লিখি সবার উপরে, তারপরে যদি R3 লিখি, আর তারপরে যদি R1 লিখি, তোমাদের সুবিধার্থে আমি এখানে আবার ওই জিনিসটা এঁকে দিই। আমি আবার ওই জিনিসটা কি এঁকে দিই। পৃথিবীর এখানটা হচ্ছে R2, এখানটা হচ্ছে R1, আর এই যে ক্রান্তি এটা হচ্ছে R3, ঠিক আছে? তাহলে R2টা সবচেয়ে বড়, তার মানে R2 যদি বড় হয়, সবচেয়ে বড় হয়, তাহলে অনুমিতভাবেই জি এর সাথে সম্পর্ক তো জি সমানুপাতিক 1/r²। তার মানে R2 যদি সবচেয়ে বড় হয়, মানে এই আরটা সবচেয়ে বড় হবে, জি হবে কি সবচেয়ে কম, জি হবে কি সবচেয়ে কম। আবার R3 একটা মিডিয়াম ধরনের বড়, তাহলে এইটা হবে মিডিয়াম ধরনের কম। আর সবচেয়ে কম হবে, কারণ R1 হচ্ছে সবচেয়ে কম, সবচেয়ে যেহেতু কম এই কারণে জি হবে সেখানে সবচেয়ে বেশি। তার মানে যেই অঞ্চলে ব্যাসার্ধটা কম সেই অঞ্চলে পৃথিবীর যে আকর্ষণ বল সেটা ওই বস্তুর উপরে বেশি ক্রিয়া করবে। কারণ কি, অভিকর্ষের ফলে বস্তুর যেই ধরনের তোমার ত্বরণ হবে সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। তার মানে ব্যাসার্ধ যেখানে কম সেখানে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি। এখন যদি বলি R2টাকে বলা হচ্ছে কোন অঞ্চল বাবা? R2টাকে বলা হচ্ছে কোন অঞ্চল? R2টাকে বলা হচ্ছে তোমার বিষুবীয় অঞ্চল, বিষুবীয়, ঠিক আছে? এখন বিষুবীয় অঞ্চলে জির মান কত ছিল? বিষুবীয় অঞ্চলে কত? 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে এই R3টা কি ছিল? ক্রান্তি। এখানে জি এর মান কত ছিল? 9.80 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইখানে কত ছিল? এই অঞ্চলটা ছিল হচ্ছে মেরু, আই গেস, হ্যাঁ মেরু। তাহলে মেরুতে সর্বোচ্চ ছিল 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেন তিন জায়গায় তিনটা হলো, তিন রকম মান হইল, বুঝতে পেরেছো? আর কোনো কনফিউশন আছে? এই যে দেখো, এইখানে এইটা ছিল বিষুবীয়, এটা ছিল ক্রান্তি, এটা ছিল মেরু। ব্যাসার্ধ সবচেয়ে বড় পাচ্ছে কোথায়? বিষুবীয়তে। যেহেতু ব্যাসার্ধ সবচেয়ে বড় পাচ্ছে, তার মানে সেখানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন হবে সবচেয়ে কম, যেটা 9.78। যেখানে হচ্ছে তোমার ব্যাসার্ধ সবচেয়ে কম সেখানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন হবে সব থেকে বেশি, সেটা কোথায় ছিল? মেরুতে। তার মানে মেরু অঞ্চলে 9.83। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বইয়ে শুধু লেখা জি এর মান বিভিন্ন রকম হবে, অমুক জায়গায় অমুক হবে, তমুক জায়গায় তমুক হবে। বিষয়টা বুঝছো কিনা, কেন হচ্ছে সেটা? তোমার মনে প্রশ্ন আসতে পারে যে কেন হচ্ছে, আমি কেন বলবো? হচ্ছে তার কারণ হচ্ছে এইটা, বোঝা গেছে? হচ্ছে তার কারণ কি? এইটা। তাহলে আশা করা যায় তুমি এই জিনিসটা খুব ভালো মতোই বুঝছো। আর একটা জিনিস আছে, সেটা বোঝাইলে তুমি অঙ্ক করার জন্য পারফেক্ট হয়ে যাবে, এবং এখান থেকে যে সৃজনশীল আসবে তুমি একদম 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 ছক্কা মেরে দিবা, ঠিক আছে? তো চলো, এটা আছে। এখন আসো তার পরবর্তীতে যেই জিনিসটা এখানে দরকার, সেটা হচ্ছে তোমার এখান থেকে ভর এবং ওজনের মধ্যে পার্থক্যটা অনেক বেশি আসে। দেখো, ভর এবং ওজনের ভেতরে পার্থক্যটা, ওজনের জন্য পৃথিবী বস্তুর উপর যে আকর্ষণ বল ক্রিয়া করছে, পৃথিবী যে বলে কোনো বস্তুকে, পৃথিবী যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করছে, কোনো বস্তুকে আকর্ষণ, যে বলে বস্তুকে আকর্ষণ করছে তাকে বলা হচ্ছে ওজন। তাকে বলা হয় কি? ওজন। এবং কোন পদার্থের ভেতরে মোট পদার্থ, মানে কোন বস্তুর ভেতরে মোট পদার্থের পরিমাণকে কি বলা হয়? ভর। তার মানে একটা মানুষ বলো, যদি তার ওজন হয় 90 কেজি বা 95 কেজি বা ধরো 50 কেজি,
সে চাঁদে থাকুক, পৃথিবীতে থাকুক, মঙ্গল গ্রহে থাকুক, তার ভর হবে 95, 75 বা 80 বা 85 বা 50, যা হোয়াট এভার তার ভর সেটাই থাকবে। কারণ কি, তোমার শরীরের ভেতরে যেই যে ধরনের মানে পদার্থের পরিমাণ আছে, ওটা কি হুট করে বদল হয়ে যাবে? তোমার কি আজকে এই হাটের থেকে মাংস কমে যাবে? না, ব্যাপারটা এরকম না। দ্যাটস ওয়াই ভর কিন্তু তুমি যেখানেই যাও ভর কনস্ট্যান্ট থাকবে। তাহলে ওজন কেন পরিবর্তনশীল? ওজন পরিবর্তনশীল কারণ তার ভেতরে পৃথিবীর একটা বল ক্রিয়া করছে। এই দূরত্ব যদি বাড়ায় দাও তাহলে পৃথিবীর আকর্ষণ বল কমে যায়। মানে ওই বস্তু থেকে পৃথিবীর যদি দূরত্বটা বাড়ায় দাও তার আকর্ষণ বল কমে যাবে। যেমন অভিকর্ষ ত্বরণের যেই কারণে তোমার পরিবর্তন ঘটে, যেহেতু পৃথিবীর আকর্ষণ এখানে গুরুত্বপূর্ণ, সেহেতু অভিকর্ষ ত্বরণ এই ওজনটাকে পরিবর্তন করে দেয়। একটু আগে দেখছি অভিকর্ষ ত্বরণ জি কিভাবে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে, দেখছি না? ওই সেম কারণে ওজনও পরিবর্তন হবে। ওই সেম কারণে কি হবে? ওজনও পরিবর্তন হবে। তার মানে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয় যার কারণে ওজনও পরিবর্তন হয় ঠিক একই কারণে। আশা করি বুঝতে পেরেছো। যেমন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কি? 0। এই কারণে ওইখানে বস্তুর ওজনও 0। ওইখানে বস্তুর ওজনও 0। তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে ওজন ডাব্লু, ওজন ওয়েট ডাব্লু ইজ ইকুয়ালস টু বস্তুর ভর এবং তারই সাথে সাথে কিন্তু অভিকর্ষজ ত্বরণ। এখন দেখো বস্তুর ভর হয়তো 75 কেজি, বস্তুর ভর হয়তো ধরো 75 কেজি, কিন্তু পৃথিবীর কেন্দ্রে সেন্টার অফ দি আর্থ, এই সেন্টারে কিন্তু তোমার জি এর ভ্যালু জি সমান 0। তার মানে এট দ্য এন্ড অফ দ্য ডে পৃথিবীর কেন্দ্রে তুমি 75 যদি বসাও, ওই ব্যক্তির ওজন 75 বসাইলা কিন্তু তার সাথে মাল্টিপ্লাই করছো 0, তার মানে পৃথিবীর কেন্দ্রে ওই ব্যক্তিটার তোমার কি ওজন 0। এবং তার মানে কি এই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0, এটা কিন্তু একটা মারাত্মক একটা কথা। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0 এটা কিন্তু একটা মারাত্মক কথা। কেন মারাত্মক কথা? কারণ এই মোমেন্টে তার মানে পৃথিবীর কোনো বলই ওই বস্তুটার উপরে ক্রিয়া করছে না। এটা যদি মানুষ হয় তার মানে ওই টাইমে তার উপরে গ্র্যাভিটি কোনোভাবেই কাজ করতেছে না। বুঝছো? মানে পৃথিবীর টান সে অনুভব করছে না। এই যে আমি দাঁড়িয়ে আছি, পৃথিবী আমাকে তার নিজের দিকে টানছে। তুমি যে বসে বসে ভিডিওটা দেখছো, ক্লাসটা করছো, তোমাকে পৃথিবী নিজের দিকে টানছে। তার মানে তোমার বুঝতে হবে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু 0। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে ওই টাইমে পৃথিবীর কোনো ধরনের আকর্ষণ বল ওই বস্তুটার উপরে ক্রিয়া করছে না। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি কি। এম হচ্ছে এখানে তোমার ভর, ঠিক আছে? তাহলে ভর এবং ওজনের ভেতরে সম্পর্ক আশা করি বুঝতে পেরেছো। ভর হচ্ছে বস্তুর ভেতরে মানে আছে পদার্থের মোট পরিমাণকে বোঝায়, আর ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করছে সেইটাই হচ্ছে বস্তুর ওজন। এবং এটা সাথে রিলেট হচ্ছে জি, মানে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ, এবং জি যেই কারণে পরিবর্তন হয় ওজনও ঠিক সেই কারণেই পরিবর্তন হয়। যেমন চাঁদে তোমার কি হয় বলো তো? এই যে চাঁদে কিন্তু জি হয়ে যায়, জি প্রাইম হয়ে যায়, মানে নতুন জি হয়ে যায় g/6, মানে 6 ভাগের 1 ভাগ হয়ে যায়। তার মানে তুমি যদি আধুনিক মান ধরো, মানে আদর্শ মান ধরো 9.80/6, তাহলে তুমি চাঁদে পাবা 1.63। তুমি চাঁদে কি পাবা? 1.63। আমি কিন্তু এখানে তোমাকে অলরেডি দেখাই দিছি, দেখো যে জি কেন পরিবর্তন হচ্ছে। তোমাকে আমি আরো দেখাইছি যে রেডিয়াসের কি পরিবর্তন। তোমাকে এই পুরা জিনিসটা কিন্তু, তাহলে এখন তুমি বুঝতে পারছো যে এই যে সেন্টারে যে চেঞ্জটা হইলো 1.63 কিন্তু এসে গেছে, ঠিক আছে? তাহলে তোমার আসলে আর বুঝতে বেসিক আসলে বোঝার আর কোনো বাকি নাই। তুমি যদি এতটুকু বেসিক বুঝো, এই চ্যাপ্টারের বেসিক শেষ, ঠিক আছে? এখন আসো সৃজনশীলে কি আসবে। সৃজনশীলে কি আসবে তোমাকে আমি যদি অঙ্কগুলি করাই দিব, এখন তুমি বুঝো। প্রথমে দেখো বলতেছে যে 20 কেজি ভরের রায়হান তাদের বাড়ির ছাদে বড় ভাই শাইহানের কাছ থেকে 4 মিটার দূরে। তাহলে 20 কেজি এটা কি M1, 40 কেজি এটা কি
M2, 4 মিটার, এটা কি ডি, তাই না? তাহলে সায়ানের ভর 40 কেজি, M1 M2 ডি পেয়ে গেছি। রায়হান এবং সাইহানের ভেতর আকর্ষণ বল নির্ণয় করো। আমি তোমাকে আবার বলছি, মাত্র 2টা টাইপের অঙ্ক এখান থেকে আসবে, তুমি পুরো পরিপূর্ণ সৃজনশীল কমন পেয়ে যাবা। যে বেসিকটা তোমাকে এখানে ডেভেলপ করছি, প্লাস এখন তোমাকে ম্যাথমেটিক্স দেখাচ্ছি, A to Z কমপ্লিট তোমার এই চ্যাপ্টারে, ঠিক আছে? এবং তুমি মাস্টার হয়ে গেছো অলরেডি। সো রায়হান ও সায়ানের ভেতরের আকর্ষণ বল নির্ণয় করো। কি করতে হবে বাবা? কোন সূত্র? F is equals to G M1 M2 divided by D square, এটা না? তাহলে এইটা যদি হয়, তাহলে F সমান সমান G M1 M2 ডিভাইডেড বাই D স্কয়ার যদি হয়, জির ভ্যালু এখানে দেয়া ছিল? জির ভ্যালু কোথাও দেয়া আছে? পাকামো করার দরকার নাই, জির ভ্যালু দেয়া না থাকলে লিখবা না। জির ভ্যালু মানে টিচাররা একটা সুতো খুঁজবে তোমার নাম্বার কাটার, জির ভ্যালু দেয়া না থাকলে জির ভ্যালু বসানোর প্রয়োজন নাই। এম কত? 20, M2 কত? 40, মধ্যবর্তী দূরত্ব কত? 4 স্কয়ার, তার মানে 4 স্কয়ার, তার মানে তুমি এখানে যদি একবারে লেখো 4 ইন্টু 4, 4 5 20, 4 10 40, তাহলে কত হলো? 5 10 50, তাহলে 50G, 50G। অতএব আকর্ষণ বল দুজনের ভেতরে কত কাজ করবে? 50G নিউটন। বোঝা গেছে? গ শেষ, গ ডান, গ শেষ, এই যে এটা ডান, ঠিক আছে? একদম চোখের নিমিষে হয়ে যাবে। তারপরে কি? রায়হান ও সাইহানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে, এই যে খেলা বলছি, যে বেসিক পড়ানোর সময় বলছি যে খেলাটা কোথায় ঘুরবে, এই যে মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করলে, মধ্যবর্তী ছিল 4 মিটার, তো 3 গুণ করো, মধ্যবর্তী ছিল 4 মিটার, ঘ যদি করি, মধ্যবর্তী দূরত্ব ছিল 3 মিটার, তার 4 মিটার, সরি 4 মিটার ছিল মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব ছিল 4 মিটার, তাকে 3 গুণ করা হইলো, কত হইলো? 12 মিটার হইলো না? চেঞ্জ করছি না? তার মানে ডি ছিল হচ্ছে 3, মানে 1, সরি ডি ছিল 1, তারে 3 গুণ করলাম, তাহলে 1/d স্কয়ার কত হয়? এটা আসে না? তার মানে আমি অ্যানসারটা পেয়ে গেছি অলরেডি, কিন্তু প্রুফ করতে হবে যে পূর্ববর্তী বলের সাথে এখনকার বল যে 1/9 হয়ে গেছে, এটা আমি অলরেডি বুঝছি, কিন্তু এটা প্রুফ করতে হবে। কিভাবে প্রুফ করব? এটা আগে বের করি, এফ প্রাইম বের করি। এফ প্রাইম সমান জি M1 M2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে জি কে জির মতোই রাখো, M1 M2 হচ্ছে 20 গুণ 40, ডি স্কয়ার মানে হচ্ছে 12 গুণ 12। এখন যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 144 আর 800, তাহলে 144 আর 800 যদি হয়, তাহলে আমি যদি দেখি 800 ডিভাইডেড বাই 144, 50/9, 50/9 জি নিউটন। এটা কি? নতুন বল। আর আগের বল আমি গ থেকে কত পেয়েছি? আগের বল পেয়েছি 50G, 50G নিউটন। এখন তুমি বলবা যে স্যার জির ভ্যালু বসাইলেন না, কেমনে অঙ্ক করব? হবে রে বেটা, দেখো এখন তুলনা করব, নতুন বল এফ প্রাইম, পুরাতন বল এফ, ঠিক আছে? তাহলে এটা কি 50/9G, আর নিচে কত পাচ্ছি? পুরাতন বল 50G। এখন কি বলে অঙ্ক, কি বলে? এটা এখানে চলে আসবে, তাই না? তাহলে এটা যদি চলে আসে, তাহলে 50G ডিভাইডেড বাই 9 ইন্টু 50G। এখন একটা পাগলেও জানে এই গুণ আকারে থাকলে এটা ভকাত করে কেটে দেওয়া যায়, তাহলে কি থাকে? 1/9 কি? এফ প্রাইম বাই এফ। এখন এটাকে যদি সুন্দর করে লেখো, এফ প্রাইম ইজ ইকুয়ালস টু এফ বাই 9। মিললো? মিললো? গরিবের কথা বাসি হইলে মিষ্টি হয়, এই যে মিলছে। 1/9 কিভাবে আনলাম? যেভাবে আনছি ঠিক এইভাবে পরীক্ষার হলে তোমাকে তুলনা করতে দেবে। বোঝা গেছে? ঠিক এইভাবে তোমাকে তুলনা করতে দেবে। এতক্ষণ যা শিখলা তার অ্যাপ্লিকেশন হচ্ছে এখানে এসে করতেছো। তাহলে f/9, এটা বোঝা গেছে আশা করা যায়। তার মানে গ শেষ, ঘ শেষ, এখানে গ শেষ, এখানে কি ঘ শেষ। পরবর্তীতে যদি যাই,
তাহলে তুমি বুঝতে পারছো যে পাথরের ওজন নির্ণয় করতে দিয়েছে। পাথরের ওজন যদি তোমার নির্ণয় করতে হয় তাহলে কিছু না, ওজন সমান কি জানো, W ইজ ইকুয়ালস টু M ইন্টু জি। এম কত, 50 ডিভাইডেড বাই 1000, 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে ইন্টু 9.8, 50 ইন্টু 9.8 যদি দাও, 50 ভাগ 1000 ইন্টু 9.8 যদি দাও তাহলে পাবা হচ্ছে 0.49। এটা কি ওজন নির্ণয় করতে দিয়েছে, তার মানে এখানে অবশ্যই নিউটন হবে, অবশ্যই কি হবে, নিউটন হবে। 0.49 নিউটন হবে। তাহলে এটাও আশা করি বুঝতে পেরেছো। দুইটা টাইপ হয়ে গেছে না? এখন চলো একটু প্র্যাকটিস করি পরেরটা। বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে থাকা 3 বন্ধু, এই অঙ্কটা একটা অ্যাজাম্পশন তোমাদেরকে বলবো, বলেছিলাম যে নালিফাই করবে ততক্ষণ যতক্ষণ একসাথে থাকবে n1 m2 এবং 1/d²। সো ওইটার কথাই বলছে যে বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে থাকা 3 বন্ধু লিটু, টিটু, জিতুর ভর যথাক্রমে 40 কেজি, 50 কেজি, 60 কেজি। টিটু থেকে লিটুর দূরত্ব 2 মিটার, টিটু থেকে লিটুর দূরত্ব 2 মিটার এবং জিতুর মধ্যবর্তী দূরত্ব 3 মিটার। তার মানে এখানে দেখতে পাচ্ছ দুইটা আছে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। কয়টা বল পাবা? দুইটা বল পাবা। তাহলে আমি যদি বলি জিতুর ওজন নির্ণয় করো, জিতু কই, জিতুর ওজন কত, জিতুর ভর হচ্ছে লিটু, টিটু, জিতু 60 কেজি। তাহলে 60 কে তুমি যদি সিম্পলি 9.8 দিয়ে গুণ করো তাহলে কত পাবা? 60 কে যদি 60 10 কে 600 588 আসার কথা, মানে 0.8 তো 12, ঠিক আছে, 60 ইন্টু 9.8, হ্যাঁ 588 নিউটন। এটা হচ্ছে ডাব্লু, কার ডাব্লু, গয়ের ডাব্লু, ঠিক আছে, 588 নিউটন। এখন দেখো টিটুর সাথে কোন বস্তুর আকর্ষণ বল বেশি হবে, গাণিতিক যুক্তি সহ মতামত দাও। তো অঙ্কটা আগে করি চলো। প্রথমে লিটু টিটু, প্রথমে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক, লিটু টিটু, এটা অ্যাজাম্পশন তুমি করতে পারবা বাবা? একটা অ্যাজাম্পশন কিন্তু এখান থেকে লাগানো যায় কার বেশি হবে। এখানে তুমি দেখতে পাচ্তেছো যে এখানে 2 মিটার আছে, এখানে 3 মিটার আছে, 1/d², ডি বাড়লে আকর্ষণ বল কমে। কিন্তু এখানে তোমার মনে একটা প্রশ্ন রেখে যায় অঙ্ক করার আগে, বাবা এখানে লিটুর ভর তো 40 কেজি, জিতুর ভর তো 60 কেজি, তাহলে m1 m2 যদি বাড়ে তাহলে তো আকর্ষণ বল বাড়ার কথা। তার মানে একই ব্যক্তির ওপরে দূরত্বের কারণে আকর্ষণ বল কমার কথা, আবার সেই ব্যক্তিরই ওজন বেশি, তাহলে এটা তো আবার বাড়ার কথা। এটা একটা প্যাচ না? মনের মধ্যে একটা প্যাচ লাগে না? প্যাচটা ছুটাবো, তার আগে অঙ্কটা করি। আসো অঙ্কটা চলো করি। অঙ্কটা যদি করা যায় তাহলে তোমাকে দেখতে হবে, কই গেল, হ্যাঁ দেখো প্রথমে হচ্ছে আমি নেব লিটু আর জিতু, লিটু ও জিতু, ঠিক আছে। এখন আমরা জানি এফ সমান সমান জি, এটা F1 দি যেহেতু আর একটা বের করব, জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে, m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জির ভ্যালু কত এখানে দেয়া ছিল কোশ্চেনে, হ্যাঁ এই যে দেয়া আছে, তাহলে 6.673 ইন্টু 10⁻⁻11 ইন্টু এখানে ভর কত কত ছিল, 40 কেজি 50 কেজি, 40 কেজি 50 কেজি ডিভাইডেড বাই ডি স্কোয়ার ভ্যালু ছিল 2 এর স্কোয়ার মানে 4, তাহলে এটাকে কেটে দাও 10, 500, তাহলে 500 গুণ 6.673 ইন্টু 10⁻⁻11, তুমি এখানে পাবা হচ্ছে 3.33 ইন্টু 10⁻⁸ নিউটন, এটা পাবা, ঠিক আছে। F1 এটা লিটু ও জিতুর মধ্যকার আকর্ষণ বল। এখন যদি তুমি হচ্ছে জিতু, এখন যদি তুমি জিতু এই টিটু আর জিতুর মধ্যে চিন্তা করো, টিটু আর জিতুর মধ্যে চিন্তা করো, টিটু আর জিতু, এখানে লিটু লিখছি,
এটা ভুল হইছে, এটা হবে টিটু আর লিটু আর জিতু। এখন পাবা লিটু আর জিতু, লিটু আর জিতুই তো, না না টিটু, টিটু সরি সরি, মাথা হ্যাং হয়ে গেছে, টিটু, এটা হবে টিটু, লিটু ও টি টু। ঠিক আছে, লিটু টিটুর ভেতরে যদি দেখি লিটু টিটু, লিটু টিটু 40-50, ঠিক আছে। এবং টিটু জিতু, এরপরে কি টিটু, এরপরে পাবা হচ্ছে টিটু ও জিতু। এর জন্য আকর্ষণ বল পাবা হচ্ছে F2, তার মানে G(m2)(m3) ডিভাইডেড বাই ডি স্কোয়ার পাবা। তাহলে 6.673 ইন্টু 10⁻⁻11, তার সাথে যদি গুণ করো তাহলে গুণ করলে M2 M3, তাহলে M2 কত ছিল 50, M3 হচ্ছে 60 ডিভাইডেড বাই তোমার হচ্ছে 9, যেহেতু 3 স্কোয়ার, হ্যাঁ 9। তাহলে এটা যদি হয়, তাহলে তোমাকে যদি বলি তাহলে তোমার পাবা হচ্ছে 50 ইন্টু 60 ডিভাইডেড বাই 9 ইন্টু 6.673 ইন্টু 10⁻⁻11, দেখি 2.22 ইন্টু 10⁻⁻8 নিউটন। দেখো তো F2 বড় না F1 বড়? অবভিয়াসলি 10⁻⁸, 10⁻⁸, তার মানে F1 ইজ গ্রেটার দেন F2। তার মানে তোমার বুঝতে আর বাকি নাই যে লিটু ও টিটুর ভেতরে যে আকর্ষণ বল সেটা বেশি কাজ করছে, কিন্তু আগেই তো একটা খটকা দিছি, তাই না? একই জায়গায় দূরত্বটা বেশি, আবার ওজনটাও বেশি। এখন কথা হিসাবে বলতেছে যে এফ সমানুপাতিক, আমি জানি M1 M2, এখন M2 যদি বাড়ে তার মানে এফ বাড়বে, আবার আমি জানি এফ সমানুপাতিক 1/d², তার মানে ডি যদি বাড়ে এফ নিশ্চিতভাবেই কমবে। এখন হাই হাই রে, মাথার মধ্যে হ্যাং, আমি কোনটা নেব? এখন আমি কোনটা নেব? আমি কিন্তু উত্তর অলরেডি আগেই দিয়েছি। এই অবস্থা ক্রিয়েট হতে পারে, কিন্তু কে বেশি পরিবর্তন করে ফেলছে তারটা একসেপ্টেবল হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এইখানে এই ডিটা যেহেতু স্কোয়ার হিসেবে আছে, দ্যাটস ওয়াই তার একটু স্লাইটেস্ট অফ পরিবর্তন করলে বর্গ অনুযায়ী পরিবর্তন হবে, এবং সেইটা তোমার জন্য কিন্তু বহুত কঠিন হয়ে যাবে মানে চিন্তা করা যে কোনটা বাড়বে। মাথা হ্যাং করো না, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দুইয়ের জন্য দুই যদি পরিবর্তন করো ডি পরিবর্তন হয়ে যাবে 4, কিন্তু এম যদি 4 করো তাহলে ওই পাশে যায় 4ই থাকবে। তার মানে এম কে অনেক বেশি বার পরিবর্তন করলে ডি এর সমান যে সমান সমান করতে পারবে। তার মানে এখানে M2টা বেড়েছে ঠিকই, কিন্তু এই যে 1 মিটার শুধু 2 থেকে 3 মিটার বানাইছে, 2 থেকে 3 মিটার, এই 1 মিটারের জন্য 4 থেকে ডি লাভ দিছে কত 9, এটা ছিল 2, তাহলে 2 এর স্কয়ার, আর এটা কত 3 এর স্কয়ার, তার মানে 1। তুমি আসলে দেখতেছো কত মিটার চেঞ্জ হয়েছে? 1 মিটার চেঞ্জ হয়েছে, কিন্তু তার পরিবর্তন কত হিউজ দেখছো? 4 থেকে লাভ দিয়ে 9 চলে গেছে। তার মানে তুমি বুঝতে পারতেছো কতটা হিউজ হয়ে গেছে এখানে, মানে একটু পরিবর্তন, কিন্তু এখানে 20 কেজির পরিবর্তন রে সে নালিফাই করে দিছে। তার মানে সেম অঙ্ক, এই সেম অঙ্কটা যদি ধরো এই জিতুর ভরটা আর এই 3 মিটার কনস্ট্যান্টই থাকলো, কিন্তু জিতুর ভরটা 100 কেজি করে দিত, কাহিনী ঘুরে যাইতো। তো চলো, কথাই কেন বিশ্বাস করবা? কথাই কেন বিশ্বাস করবা যে এইখানে এমও জিততে পারে? কথাই কেন বিশ্বাস করবা? তো ধরো আমি তোমারে বললাম যে এমনি ওই অঙ্ক বাদ দিয়ে এমনি যদি চিন্তা করো যে লেট জিতুর ভর, টিটু জিতু না, জিতুর ভর 100 কেজি, লেট 100 কেজি, তাহলে তখন তুমি F3 কত পাবা? M2 M3 ডিভাইড M3 প্রাইম দি, নতুন যেহেতু, M3 ডিভাইডেড বাই ডি স্কয়ার, তাহলে 6.673, তারপরে M2 ছিল 50 কেজি, এটা এবার 100 কেজি, আর নিচে 9। ঠিক আছে, তাহলে এখন কত পাবা দেখি? 50 ইন্টু 100 ডিভাইডেড বাই 9 ইন্টু 6.673 ইন্টু 10⁻⁻11, 3.7
হ্যাঁ বাবা, না খাবো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, তাহলে কত পাচ্ছ? 3.707 ইন্টু 10⁻⁻8 নিউটন। কত আসছে? নিউ F3 প্রাইম কত আসছে? 3.707। একটু ওই পাশে যাই তো, একটু ওই পাশে যাই। কত পাইছিলাম? 2.2 পাইছিলাম। তখনও সেম ছিল 9.50, শুধু জিতুর ভরটা আরো বাড়াই দিছি। কত আসছে? 3.7। আসছে কত? আসছিল কত? 3.33। তার মানে F1 থেকে F3 এখন কি হয়ে গেছে? F3 হয়ে গেছে F1 এর থেকে বড়। তার মানে তুমি বুঝতে পারছো এখানে কাহিনীটা কোথায় ঘুরছে? এখানে এই ক্ষেত্রেও কিন্তু সেম, F সমানুপাতিক M, আবার F সমানুপাতিক 1/d²। এখানেও ডিটা চেঞ্জ ছিল, এখানেও ডিটা চেঞ্জ ছিল, এমটা চেঞ্জ ছিল, কিন্তু এবার এম এরটা বেশি হয়ে গেছে। অঙ্ক কিন্তু ঘুরাই নাই, অঙ্ক কিন্তু চেঞ্জ করি নাই, সেম অঙ্ক, শুধু এই ভরটা চেঞ্জ করে দেখাইলাম যে একই জায়গায় দুই ধরনের রেজাল্ট আসতে পারে। এটা পরিবর্তন কে কাকে নালিফাই করে দিচ্ছে এর উপরে বেস করে কিন্তু পরিবর্তন আসতে পারে। তাহলে আশা করি তুমি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো এবং বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক যদি আমি তোমাকে দেখিয়ে শেষ করি ক্লাসটা, তাহলে তুমি আই গেস বুঝবা। এই যে দেখো, পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য হবে না। এখানে হবে কিনা? 500 গ্রাম ওজন আছে, মানে হাফ কেজি, 0.5। এখন এরে গুণ করবা কি? 1.63 দিয়ে। কেন 1.63 দিয়ে করবা? কারণ এটা চাঁদে। তার মানে 9.8 ভাগ করবা কত দিয়ে? 6 দিয়ে। তাহলে 1.63 পাবা। এখন 1.63কে তুমি যদি এখানে হচ্ছে 0.5কে 1.63 দিয়ে গুণ করো, তুমি পাবা হচ্ছে 0.815 নিউটন। এইটাই হচ্ছে পরিবর্তন। আর নরমালি এটা হচ্ছে চাঁদে, এটা কোথায়? চাঁদে। আর যদি পৃথিবীতে যদি চাইতা তাহলে কি হইতো বলতো? পৃথিবীতে হইলে ডিরেক্ট ওই 0.5 এর সাথে গুণ করে দিতা 9.8কে। তাহলে সেই ক্ষেত্রে পাইতা 0.5 × 9.8 = 4.9। তার মানে তুমি বুঝতে পারছো 4.9। তার মানে তুমি বুঝতে পারছো যে 4.9 আর কোথায় 0.815। তার মানে ওজনের তারতম্য ঘটছে, তারতম্য ঘটছে, এটা বলাই যায়। ঠিক আছে? তাহলে এই তো বাবা, সম্পূর্ণ তোমার সপ্তম চ্যাপ্টারে এখন তুমি মাস্টার। ঠিক আছে? এই চ্যাপ্টারটি থেকে আর কোনো কিছু নাই যেটা তোমাকে আটকাইতে পারে। তোমার ম্যাথমেটিক্যাল সাইড পুরো ক্লিয়ার। কেন ঘটছে, কিভাবে ঘটছে, A to Z এই ক্লাসে আমি তোমাকে শেষ করিয়ে দিলাম। আশা করা যায় এই চ্যাপ্টারটি থেকে যেই সৃজনশীলই আসুক তুমি কিন্তু সম্পূর্ণটা অ্যান্সার করতে সক্ষম হবা। তো এই তো বাবা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো এবং অবশ্যই ক্লাস বেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। এবং হ্যাঁ, শেষ করার আগে একটা কথা বলে যাই, আমরা কিন্তু আমাদের কোর্সে ঠিক এইভাবেই পড়াশোনা করিয়ে থাকি, স্টুডেন্টদেরকে ইন ডিটেলস বুঝিয়ে থাকি। সো তুমিও যদি আউটার স্টুডেন্ট হয়ে থাকো, তুমি এই ভিডিওটি দেখে থাকো, পৃথিবীর যেখানেই থাকো, তুমি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হও, তোমার যদি সামনে বৃত্তি পরীক্ষা এবং একই সাথে ফাইনাল কিংবা অর্ধবার্ষিক যেটাই থেকে থাকুক, প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে বস হয়ে গেলা তুমি এই ক্লাসে। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবেই আমাদের পেইড ব্যাচগুলোতে করিয়ে থাকি। যদি তুমি এইভাবে শিখতে চাও, বুঝতে চাও, জানতে চাও, তুমি কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারো। এনরোল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে। দেখা হচ্ছে ক্লাসে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।